আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমে যাচ্ছি সংবাদ শিরোনামে। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পত্তি নয়, পেশাদারিত্বে আপোষ না করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। ঢাকা সহ 4 সিটিতে হামির টিকাদান কার্যক্রম শুরু। টিকা পাবে 12 লাখের বেশি শিশু। প্রচারণার মাধ্যমে টিকাদান কর্মসূচিকে আরও জনপ্রিয় করার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর। সারা দেশে 3 ধাপে পর্যায়ক্রমে কৃষি কার্ড দেবে সরকার। প্রধানমন্ত্রী মঙ্গলবার টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন, জানালেন কৃষিমন্ত্রী। তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে জনগণকে সুরক্ষা প্রদানও সমান গুরুত্বপূর্ণ, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঢাকায় নানা আয়োজনে শুরু হলো পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব। মানুষের নিরাপদ চলাচলে চট্টগ্রাম নগরে 38টি ফুট ওভারব্রিজ নির্মাণ করেছে সিটি কর্পোরেশন। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমে আসবে, সিটি মেয়রের আশাবাদ। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে, জানালো ইরান। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। পেশাদারিতে আপোষ না করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ঢাকা সেনানিবাসে দরবারের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি এই আহ্বান জানান তিনি। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল কিংবা পরিবারের সম্পত্তি নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আধুনিক, সময়োপযোগী ও বিশ্বমানের স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানগণ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খোরশেদ আলমের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দরবার। রোববার সকালে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের যে অগ্নিশিখা সেনাবাহিনীর মধ্যে জ্বালিয়েছিলেন তা যেন নিভে না যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে একটি ছোট অর্থনীতি এবং সীমিত সামরিক সম্পদের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেবল প্রচলিত সামরিক শক্তির উপর নির্ভর করে টিকে থাকতে পারবে না। তাই তিনি প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে টোটাল পিপলস ওয়ার বা সর্বাত্মক গৃহযুদ্ধের, গণযুদ্ধের ধারণা সামনে আনেন, যার মূল দর্শন ছিল রাষ্ট্রের প্রতিরক্ষা কেবল সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়, বরং এটি গোটা জাতির সম্মিলিত দায়। তার এই দর্শন 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: জনগণের সচেতনতা ও অংশগ্রহণ, একটি পেশাদার ও দক্ষ সশস্ত্র বাহিনী এবং একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। তিনি কেবল একটি সামরিক বাহিনী গড়ে তোলেননি, বরং একটি আত্মমর্যাদাশীল, শক্তিশালী এবং গণমুখী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। সশস্ত্র বাহিনী আধুনিকরণে শহীদ জিয়ার অনুসৃত নীতি পদ্ধতি খালেদা জিয়ার সরকারও অব্যাহত রেখেছিলেন। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ ও আদর্শিক অবস্থানে থাকতে হবে। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা,
সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক সময়োপযোগী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সশস্ত্র বাহিনীকে শুধুমাত্র আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজনেই সীমাবদ্ধ না থেকে বরং একই সাথে সমান গুরুত্বের সাথে পেশাগত দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা ও জ্ঞান ভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকতে হবে, যাতে করে সশস্ত্র বাহিনী যে কোনো সমসাময়িক ও ভবিষ্যৎ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। এই বাস্তবতাকে সামনে রেখে সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। আপনারা যদি আধুনিক, সুশৃঙ্খল এবং পেশাদার হন, দেশপ্রেমে অনড় থাকেন, তাহলে বাংলাদেশ আরো নিরাপদ হবে, আরো মর্যাদাশীল হবে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, সশস্ত্র বাহিনীকে আমরা একটি আধুনিক ও সময় উপযোগী বাহিনী হিসাবে গঠন করতে বদ্ধপরিকর। আপনাদের প্রাপ্য সম্মান, পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে আমাদের সরকার সর্বদা দায়িত্বশীল থাকবে ইনশাআল্লাহ। একই সঙ্গে আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করুন। প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে হলেও সর্বক্ষেত্রে আমরা দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিব। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, এ দেশ পুনর্গঠন করতে হবে এবং এ দেশ গড়ে তোলার দায়িত্ব সকলের। বাংলাদেশ এগোবে শৃঙ্খলা, সক্ষমতা, আত্মমর্যাদা এবং দেশ প্রেমের শক্তিতে। আর সেই অগ্রযাত্রায় আমরা আমাদের সহযোদ্ধা হিসাবে আপনাদের গৌরবময় সশস্ত্র বাহিনীকে পাশে দেখতে চাই। সশস্ত্র বাহিনী যেই কারণে গঠিত হয়েছে, সকল কাজে আমরা সেই উদ্দেশ্যকে স্মরণ রাখব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী হবে ইনশাআল্লাহ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, পেশাদার, আধুনিক ও মর্যাদাপূর্ণ বাহিনী। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করব, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখব, জনগণের আস্থা অটুট রাখব এবং সর্বোপরি আমরা বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং বিভিন্ন সমস্যা ও সমাধানের আশ্বাস দেন। সেই পদক্ষেপগুলো অব্যাহত রাখতে চাই। খুরশেদ আলম, বিটিভি নিউজ। শপথ নিয়েছেন শেরপুর ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত মোহাম্মদ রেজাউল করিম বাদশা। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসনে জয়ী হয়ে আসনটি ছেড়ে দিয়ে তা শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া শেরপুর ৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সে সময় ভোট স্থগিত করা হয়। আজ জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হাই হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজ থেকে দেশের 4 সিটি কর্পোরেশনে শুরু হলো হামের দ্বিতীয় দফা টিকাদান কার্যক্রম। সাপ্তাহিক ছুটি ব্যতীত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। 4 সিটি কর্পোরেশনে 12 লাখেরও বেশি শিশুকে দেওয়া হবে এ টিকা। আজ রাজধানীর নগর ভবনে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনগুলোতে সঠিকভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে পারলে হাম থেকে স্থায়ী সাফল্য অর্জন করা সম্ভব। স্বাস্থ্যমন্ত্রী প্রচার প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে আরও জনপ্রিয় করার তাগিদ দেন। আপনারা জানেন, গত 5 তারিখ থেকে আমরা মিজেলসের জন্য বাংলাদেশে 18টি ডিস্ট্রিক্ট, 30টি উপজেলায় আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি। বাট আজকে কিন্তু আমরা সবচেয়ে ডেন্সলি এরিয়াটা শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন অ্যান্ড বরিশাল সিটি কর্পোরেশন। ঢাকা সিটি কর্পোরেশন নর্থ অ্যান্ড সাউথ যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 months to 59 months, 1 month below 5 years, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন। এদিকে রাজধানীর বনানীর এরশাদ মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। এ সময় প্রতিমন্ত্রী হামের প্রাদুর্ভাব রোধে রাজধানীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেওয়ার আহ্বান জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জরুরি ক্যাম্পেইন সফল করতে হলে সর্বস্তরের জনগণকে নিয়ে এই ক্যাম্পেইন পরিচালনা করতে হবে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। 3 ধাপে পর্যায়ক্রমে সারা দেশের কৃষককে কৃষি কার্ড দেবে সরকার। 5টি শ্রেণীতে ভাগ করে দেওয়া হবে এই কার্ড। এর মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ সহ 10 ধরনের সুবিধা পাবেন কার্ডধারী কৃষকেরা। আগামী মঙ্গলবার 1 বৈশাখে টাঙ্গাইলে এই প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী জানান, এই প্রকল্প প্রাথমিকভাবে দেশের 10 জেলার 11টি উপজেলার 11টি ব্লকের কৃষকদের মধ্যে পাইলটিং আকারে শুরু হবে। কৃষক কার্ডে শতভাগ রাজনৈতিক মুক্ত। আমরা দেশের উন্নতি চাই। এখানে গণতান্ত্রিক দেশ, বিভিন্ন দল থাকবে, মত থাকবে, থাকতেই পারে, কিন্তু জাতীয় বৃহত্তম স্বার্থে এই কৃষক কার্ডে আমরা কোনো দলের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে, এটা জাতির জন্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হল জনগণের তথ্য অধিকারে নিশ্চিত করা। তিনি বলেন, তবে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্যের বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য অধিকার ফোরাম এর কোর গ্রুপের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের কারণে অপতথ্যের প্রচারও বৃদ্ধি পাচ্ছে। জহির উদ্দিন স্বপন এ সময় তথ্য অধিকার আইন সংশোধনের লক্ষ্যে উপস্থিত অংশীজনের কাছ থেকে গঠনমূলক সুপারিশ প্রত্যাশা করেন।
তিনি আশ্বস্ত করে বলেন, আইন প্রণয়নের এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল অংশীজনকে যুক্ত করা হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অন্যান্যের মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুব ফারজানা ও MRDI এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা তথ্য অধিকার আইনের কার্যকারিতা বৃদ্ধি এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে বিভিন্ন সংস্কারমূলক প্রস্তাব তুলে ধরেন। তো তারুণ্য প্রধান জনগোষ্ঠী অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে বাংলাদেশ ব্র্যান্ডিং এর বড় উপাদান হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সরকার প্রবাসীদের জন্য জেলা পর্যায়ে আবাসনের পরিকল্পনা করছে। ইকবাল ফরহাদের রিপোর্ট। বাংলাদেশের মর্যাদা বাড়ানোর কাজে ভূমিকা রাখায় বেশ কিছু ব্যাংক, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং পদক দেয়া হয় সেন্টার ফর NRI এর তরফ থেকে। আয়োজনে তথ্যমন্ত্রী বলেন, রেমিটেন্স আয়ের নতুন নতুন গন্তব্য খুঁজতে হবে, ব্র্যান্ডিং করতে হবে আমাদের সম্পদের। ফলে আমাদের কিন্তু মূল সম্পদ হচ্ছে এই কর্মক্ষম জনগোষ্ঠী, এবং এটা কিন্তু বেশি বছর থাকবে না। এটা 2040-45-এর পর থেকে কিন্তু আমরা এই ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ড এটা কিন্তু ফুরিয়ে যাবে। ফলে এটা থাকতে থাকতেই কিন্তু এটাকে ব্র্যান্ডিং করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্য সংকটে নিরবচ্ছিন্ন সেবা নিয়ে প্রবাসীদের পাশে আছে সরকার। স্পোর্টস ডিপ্লোমেসি ও কালচারাল ডিপ্লোমেসির মতো বিষয়ে নজর দেওয়ার কথা জানান তিনি। স্পোর্টস ডিপ্লোমেসি এবং কালচারাল ডিপ্লোমেসির দিকে নজর দিয়েছি। আমরা ইতিমধ্যে ইন্টারমিনিস্ট্রিয়াল অনেকগুলো মিটিং করেছি, যাতে আমরা কিভাবে স্পোর্টসকে কাজে লাগিয়ে, কালচারকে কাজে লাগিয়ে আমরা সেই প্রত্যেকটা দেশে আমাদের বাংলাদেশের ফুটপ্রিন্ট আরও জোরদার করতে পারি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, ভূমধ্য সাগরে নৌকাডুবিতে নাগরিকদের প্রাণহানিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই নিয়ম মেনে বিদেশে যাওয়া ও সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। তিনি জানান, প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দেওয়ার পাশাপাশি আবাসনের বিষয়ে সরকার সহায়তা করতে চায়। প্রবাসী সিটি গড়ে তোলার একটা পরিকল্পনা আছে, যে ঢাকায় এখন তো জায়গা নেই, তারপরেও যদি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে পূর্বাঞ্চলে যদি ডেডিকেটেড করে প্রবাসীদের জন্য স্পেশালি একটা ছোট্ট এরিয়া ডেভেলপ করা যায়। প্লাস হচ্ছে এখন তো জেলা শহরগুলোতেও আপনার বিশেষ করে এই ধরনের সুযোগ আছে। সো সেই জায়গা থেকে আমরা জেলা পর্যায়ে এটা চিন্তা ভাবনা করছি। বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান FSDS এর চেয়ারম্যান ফজলে এলাহি আকবর বলেন, বৈশ্বিক পর্যায়ে সার্বভৌমত্ব তুলে ধরতে না পারলে ব্র্যান্ডিং হবে না। দেশের সার্বভৌমত্বকে তুলে ধরা যদি আমরা না তুলতে পারি, কোনো ব্র্যান্ডিং হবে না। সেন্টার ফর NRI এর চেয়ারম্যান শহীদ চৌধুরী গ্লোবাল কনফারেন্স সিরিজ কর্মসূচির কথা জানান। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আগামী বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিক সেমিনারের আয়োজন করবে প্রতিষ্ঠানটি। ইকবাল ফরহাদ, BTV নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকালীন ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 16 এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। মামলাটিতে সাক্ষ্য দেন তৎকালীন ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক মোল্লা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 চলে যুক্তিতর্ক উপস্থাপন। এ মামলায় অভিযোগের বিপক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবীরা। আজ থেকে শুরু হলো পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব। এ উপলক্ষে
পার্বত্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে পার্বত্য বিভিন্ন সম্প্রদায়ের প্রধান এই সামাজিক উৎসব আয়োজন ঘিরে বেইলি রোড থেকে রমনা পার্ক এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। সকালে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এই সময় একটি শোভাযাত্রা বের করা হয় এবং রমনা পার্কের লেকের পানিতে ফুল ভাসিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। শাহিদ জাহিদির প্রতিবেদন। বিজু সাংরাই, বৈশু বিশু, চাংক্রান চাংরান 2026 এবং বর্ষবরণ 1433। পুরনো বছরকে বিদায় জানাতে এবং নতুন বছর বরণে এই উৎসবের আয়োজন। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসীদের প্রধান সামাজিক এবং ঐতিহ্যবাহী উৎসব এগুলো। আর এই উপলক্ষে রাজধানীতে কয়েকদিন ধরেই উৎসবের আবহ, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান কত কি। বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে উৎসব ঘিরে সমাগম ঘটে নানা জাতিগোষ্ঠীর মানুষের। পাহাড়িদের পাশাপাশি বাঙালি এবং সমতলের মানুষও সামিল উৎসবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নানা সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, জাতীয় ঐতিহ্যেরই অংশ। আর এই সত্য কিংবা বাস্তবতাকে এইবারের আয়োজনগুলোতে যেন জানান দেওয়া হচ্ছে জোরালোভাবেই। মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ভাষ্যেও উচ্চারিত হলো সম্প্রীতি বজায় রাখা এবং ঐতিহ্য সমুন্নত রাখার প্রত্যয়। পার্বত্য 11টি জাতিসত্তার বসবাস এখানে স্ব নামে উচ্চারিত, যে যার উৎসব স্ব নামে হবে, সেখানে এই যাত্রা শুরু আর কি। সেটা হচ্ছে নতুন বাংলাদেশ একটা প্রত্যয়, সেটা আমাদের তারেক রহমানের দৃঢ় অঙ্গীকার। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, এখানে কেউ বৈষম্য থাকবে না, আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বৈষম্য থাকবে না, সমতল এবং পাহাড়ির মধ্যে যাতে বৈষম্য থাকবে, এটা হচ্ছে নতুন বাংলাদেশ। এটি একটি বার্তা বহন করে, সেটি হচ্ছে আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে বাংলাদেশি দর্শন বাংলাদেশিদের জন্য দিয়েছেন, যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে বাংলাদেশি হিসেবে একটি পরিচিতি দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। সেই তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয় রংধনু জাতি গঠনের যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আজকের এই র্যালিতে আপনারা সেই রংধনু জাতিরই একটি প্রতিফলন দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ সকলকে সাথে নিয়ে তার সম্প্রীতি ও সৌহার্দ্য এবং উন্নতির পথেই বাংলাদেশ এগিয়ে যাবে। তাই তো উৎসবের মূল সুর হয়ে বেজে চলে শান্তি, মৈত্রী, সম্প্রীতির বাদ্য। দেশে বিভিন্ন জাতিসত্তার পরিচয় এবং স্বকীয়তার ঠিকঠাক মূল্যায়নের বাণী উচ্চারিত হলো পুরো আয়োজনে। জাতীয় ঐতিহ্য এবং এইসবের যত্নআত্তি থাকবে চলমান, এমন প্রত্যাশাই যেন মূর্ত হয়ে উঠল নানা জাতিগোষ্ঠীর এইবারের উৎসব অবয়বে। শাহিদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব। খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল পিচুর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। চেঙ্গি ও মাইনি নদী এবং আশেপাশের ছড়া খালে ফুল উৎসর্গের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চাকমাদের ফুল পিচু। জেলা সদরের খবংপুরিয়া ও রিভার ভিউ পয়েন্টে ভোর থেকেই চাকমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী পুরুষ নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন। এই সময় জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, সাধারণ সম্পাদক MN আফসার সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন। আগামীকাল বাংলা বছরের শেষ দিন চাকমাদের মূল বিজুতে পাহাড়ি পল্লীর ঘরে ঘরে নানা পদের সবজি দিয়ে রান্না করা পাজন অতিথিদের আপ্যায়ন করা হবে। আর বাংলা নববর্ষের প্রথম দিন পালিত হবে চাকমাদের গৈজ্জা পৈজ্জা উৎসব। এদিন চলবে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো ও আনন্দ স্নাত উল্লাস। আমরা চেঙ্গি নদীতে গঙ্গা মাখে ফুল গোছাইতে আসছি। ফুল গোছানোর পর হচ্ছে কি আমরা আজকে প্রার্থনা করলাম যাতে আমাদের যত অতীতের দুঃখ কষ্ট হয়ে গেছে এগুলো যাতে আমাদের সামনে যাতে সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং পুরা বিশ্বে যাতে আমাদের সুখ সমৃদ্ধি আসে এবং সকল প্রাণী যাতে সুখী থাকে এই প্রার্থনা করছি। আজকে আমাদের ফুলবিজুতে আমরা আজকে ফুল ভাসাইছি।
সকল মা গঙ্গামাকে ফুল দিয়ে আমরা আমাদের যে দুঃখ ক্লানি ছিল সেগুলো মুছে যাক, আর নতুন বছরকে আমরা বরণ করব ফুল দিয়ে। যে আমরা ফুল দিয়ে গঙ্গা মায়ের কাছে ফুল দিব এবং পুরাতন বছরকে বিদায় দেব এবং নতুন বছর যে আগমন, নতুন বছরকে আমরা সুন্দর করে বরণ করার জন্য আমরা আমাদের জীবন যাতে সুখ সমৃদ্ধি হয়, বিশ্ব শান্তি হয়, এই উদ্দেশ্যে এই প্রার্থনা নিয়ে আমরা গঙ্গা মায়ের কাছে ফুল গোজাই বা আমরা ফুল অর্পণ করি। আমরা আসছি এখন চেপে নদীতে, আর আজকে ফুল ভিজু আমার অনেক ভালো লাগছে। আর আমরা এখানে সবাই ফুল ভাসিয়ে দিয়েছি, মা বুড়িমার কাছে প্রার্থনা করেছি। আজকে আমি ফুল বাসাইতে আসছি, তো আমাদের পরিবেশ, আমাদের পৃথিবীর জন্য সুখ শান্তি মঙ্গলের জন্য সবাই ভালো থাকে মতো, তার কারণে আমি আজকে সবার জন্য দয়া করার জন্য আমি ফুল বাসাতে আসছি। কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চালু হচ্ছে বিনামূল্যে ওয়াইফাই সেবা। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী গতকাল কক্সবাজার সমুদ্র সৈকত সহ দর্শনীয় স্থানগুলোতে ওয়াইফাই সেবা চালুর বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান। পর্যটন নগরী কক্সবাজারকে আধুনিক ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় গতকাল নবনির্মিত আইকনিক রেলওয়ে স্টেশন এবং কক্সবাজার বিমানবন্দরে বিটিসিএল-এর স্থাপিত ফ্রি ওয়াইফাই হটস্পট জোন এবং সাবমেরিন কেবলের কার্যক্রম পরিদর্শন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। পরিদর্শনের সময় উপদেষ্টা বলেন, সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে। কক্সবাজারের পর্যটন গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশনকে হাই স্পিড ইন্টারনেট সুবিধার আওতায় আনা হয়েছে। খুব শীঘ্রই সমুদ্র সৈকত সহ কক্সবাজারের অনন্য দর্শনীয় স্থানগুলোতেও এই সেবা চালু করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার আমাদের বিএনপি ইলেকশন ক্যাম্পেইনের ম্যান্ডেট ছিল ম্যানিফেস্টোতে যে আমরা সারা বাংলাদেশের কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী আমরা ঈদের আগেই আপনার বিভিন্ন জায়গায় কক্সবাজার স্টেশন ছাড়া বিভিন্ন এয়ারপোর্ট এবং ট্রেনে আমরা ফ্রি ওয়াইফাই দেওয়া শুরু করেছি, এবং এটা আপনার আমাদের কমিটমেন্টের পার্ট, এবং আমরা ইন্টারনেট সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সেটা আপনার ট্রেন স্টেশন, ট্রেন, বিমানবন্দর, সো মানুষের সেবা করাটা এবং মানুষের দোরগোড়ায় ফাস্টেস্ট অ্যান্ড রিলায়েবল ইন্টারনেট পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। কক্সবাজার আমাদের পর্যটন নগরী এবং এর একটা হিউজ পটেনশিয়াল। সো আমরা যেমন এখানে এখন ট্রেন স্টেশনে আছে, এয়ারপোর্টে আছে, আমরা আরও দেখছি যে আপনার বিভিন্নজন আমরা কক্সবাজার শুধু সে সাথেও বসেছিলাম যে কোন কোন স্পটে মানুষজন যায়, কোথায় কোথায় পর্যটকরা বেশি করেন, এবং আমরা আরও তাদেরকে কীভাবে বেটার সেবা দিতে পারি। কক্সবাজারের মতো পর্যটন কেন্দ্রে ফ্রি হাই স্পিড ইন্টারনেটের এই সুবিধা কেবল সাধারণ মানুষের যোগাযোগকে সহজ করবে না, বরং স্মার্ট পর্যটন ব্যবস্থা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদান আজ শেষ হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে একে একে ফর্ম সংগ্রহ ও জমা দেন আগ্রহী নারী প্রার্থীরা। গত 10 এপ্রিল থেকে শুরু হয় এই কার্যক্রমে আগ্রহী প্রার্থীরা 2,000 টাকায় ফর্ম কিনে 50,000 টাকা জামানত সহ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তা জমা দেন। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে। তিনি বলেন, প্রায় 1,000-এর কাছাকাছি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে।
গত পরশু এবং গতকাল মিলিয়ে 1000-এর কাছাকাছি হবে। তবে আজকে না হলেও কালকে আপনাদেরকে আজকের দিনে কতটা হয় এটা দেখে আগামীকাল আপনাদের বলতে পারবো। আমরা আশা করি যে যারাই এখানে ফর্ম কিনেছেন এবং যারা জমা দিবেন প্রত্যেকেই দলের অত্যন্ত নিবেদিত প্রাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ। তারা যে বিষয়গুলি সবচেয়ে বেশি বিবেচনা করবেন সেটি হলো যে তার সংগ্রামে, আন্দোলনে তার ভূমিকা, তার ত্যাগ, তার শিক্ষাগত যোগ্যতা। গুণী মহিলা এক কথায় যারা আমি বলবো আমাদের দলের, তাদেরকে বাছাই করার ক্ষেত্রে দল নিঃসন্দেহে তাদের সুচিন্তিত মতামত দিয়েই তারা বাছাই করবেন। স্বপ্ন আমি অনেক আগে থেকেই দেখেছি। আমি চাই বৃহৎ আকারে সংসদে গিয়ে বৃহৎভাবে তাদের এই বৃহৎ পরিকল্পনা যেন জনগণের মাঝে এনে জনগণের মনের আশা পূর্ণ করতে পারি। আমিও নিজেকে যোগ্য মনে করি, কারণ 13 সালে আমার ইনস্ট্যান্ট ভ্রাম্যমাণ আদালত নারীদের প্রথম সাজার আসামি আমি এই রাজপথে এই ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার সেই রক্ত মাখা ছবি আমার মনে হয় আমার নেতাকর্মী থেকে ধরে সারা বাংলাদেশের মানুষ ভুলে নাই। বিএনপির আদর্শকে বুকে ধারণ করে দেশের জন্য 2 যুগ ধরে আমি নারীদের নিয়ে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মতো কিছু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা কাজ করছি তাদের সুযোগ দেয়, তাহলে আমরা বড় পরিসরে আরও বেশি করে কাজ করতে পারবো। ধানের শেষে আজকে মানুষের চোখে মুখে যে উল্লাস, যে বিজয়, আমার আকাঙ্ক্ষা একটাই যে দুর্নীতিমুক্ত সমাজ এবং সুস্থ সমাজ, সুস্থ এলাকা এবং সুশিক্ষিত এলাকা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে যে জাতি মারামারি করবে না, হিংসে করবে না, অহিংসার সমাজ আমি উপহার দিতে চাই। আমি মনোনয়ন পেলে সবার আগে আমাদের এফডিসিটাকে আমি ঠিক করব। আমাদের এফডিসিটা খুবই নাজেহাল অবস্থা, সিনেমা হলে কোনো ছবি চলে না, হলগুলির অবস্থা খুবই খারাপ। আর আরেকটা কাজ করব যে আমাদের অবহেলিত যারা শিল্পীরা আছেন এখন কাজ হচ্ছে না, আমি এটা নিয়ে কাজ করব সবার আগে। দলের হাইকমান্ড যদি ত্যাগীদেরকে, রাজপথের পরীক্ষিত সৈনিকদেরকে যদি মূল্যায়ন করে তাহলে আমি 100% আশাবাদী। কারণ আমি পার্বত্য চট্টগ্রামে 3 পার্বত্য চট্টগ্রামের মধ্যে আমি একমাত্র নারী নেত্রী। দুঃসময়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি, প্রতিটি আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম। এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। কিছু বিষয়ে এখনও মতপার্থক্য থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগ এক্সে দেওয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে 2 দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, 21 ঘন্টা আলোচনার পরও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। বৈঠক শেষে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারকে সঙ্গে নিয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ শর্তগুলি স্পষ্টভাবে ইরানকে জানিয়েছে, তবে ইরান তাতে রাজি হয়নি। তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের থেকে ইরানের জন্য বেশি দুঃসংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সংবাদ সম্মেলনের পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই। তিনি বলেন, এক বৈঠকেই চুক্তি হয়ে যাবে এমনটা কেউ আশা করেনি। ইসমাইল বাখাই জানান, ইসলামাবাদ বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছে এবং 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তিনি বলেন, 40 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর অবিশ্বাস ও সন্দেহের পরিবেশ এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইসমাইল বাখাই বলেন, আলোচনার সফলতা নির্ভর করছে প্রতিপক্ষের সততা ও সদিচ্ছার উপর, পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ স্বীকৃতি দেওয়ার উপরও জোর দেন তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় যাই হোক যুক্তরাষ্ট্রই জয়ী। তিনি দাবি করেন তারা ইরানকে পুরোপুরি পরাজিত করেছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প চীনকে সতর্ক করে দিয়ে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে মাইন অপসারণের প্রাথমিক কাজ শুরু করে
করেছে এবং এই কাজে 2টি মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই দাবি নাকচ করে দেওয়া হয়েছে। ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচলের উদ্যোগ পুরোপুরি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর হাতে। এদিকে ইসলামাবাদী শান্তি আলোচনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানি হামলার পর 6 সপ্তাহে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায় মুক্তির অবসান ঘটিয়ে জবাবদিহি নিশ্চিতের দাবি করেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের একাধিক সংস্থার প্রধানরা বলেন, তারা এই অঞ্চলে যুদ্ধের নিয়ম ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ধারাবাহিক ঘটনায় উদ্বিগ্ন। জাতিসংঘের আন্তঃসংস্থা স্থায়ী কমিটির বিবৃতিতে বলা হয়, যুদ্ধেরও নিয়ম আছে এবং এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। এই যৌথ বিবৃতিটি তৈরি করেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এবং মানবাধিকার, স্বাস্থ্য, খাদ্য ও শরণার্থী ও শিশু বিষয়ক বিভিন্ন সংস্থার প্রধানরা। বিবৃতিতে বলা হয়, 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রাণহানির সংখ্যা দ্রুত বেড়েছে। এছাড়া লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এতে বলা হয়, এই সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং মৌলিক সেবাগুলোতে প্রবেশাধিকার ক্রমেই কঠিন হয়ে উঠছে। সংস্থাগুলোর প্রধানরা বিশেষভাবে নারী, শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি এতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপরও প্রভাব পড়ছে এবং খাদ্য ও জ্বালানির দাম বাড়ছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে তারা মানবিক সহায়তা কর্মী সহ বেসামরিক নাগরিকদের উপর সব ধরনের হামলার নিন্দা জানিয়ে সকল পক্ষ যেন বেসামরিক নাগরিক, মানবিক কর্মী ও অবকাঠামো রক্ষার আইনি বাধ্যবাধকতা মেনে চলে সেই আহ্বান জানান। ইরাকের আইন প্রণেতারা নিজের আমিতিকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। রাজনৈতিক বিরোধের কারণে ভোট গ্রহণ ও নতুন সরকার গঠন বিলম্বিত হওয়ার পর শনিবার এই নির্বাচন অনুষ্ঠিত হলো। সরকার আল ইরাকিয়া টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতার ভোট পেয়ে আমেদি শপথ নেন এবং তিনি বিদায়ী প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের স্থলাভিষিক্ত হন। 58 বছর বয়সী সাবেক পরিবেশ মন্ত্রী আমেদি কুর্দি অঞ্চলের অন্যতম ঐতিহাসিক দল পেট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের দীর্ঘদিনের নেতা। গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচন জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক মতবিরোধের কারণে তা 2 বার স্থগিত করা হয়। নির্বাচিত হওয়ার পর আমেদির সামনে 15 দিনের মধ্যে একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ধারণা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী নুরে আল মালিকি এই পদে আসতে পারেন। তবে গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের রাজনীতিতে হস্তক্ষেপ করে সতর্ক করেছিলেন, যদি মালিকিকে আবার প্রধানমন্ত্রী করা হয় তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে আর সহায়তা করবে না। প্রখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে মারা গেছেন। আজ রোববার দুপুর 12টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আশা ভোসলের ছেলে আনন্দ ভোসলে। তার বয়স হয়েছিল 92 বছর। ভারতীয় সঙ্গীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে 8 দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায়ও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসঙ্গীত, পপ থেকে গজল, বিভিন্ন ধারার সঙ্গীতে অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। 1933 সালের 8 সেপ্টেম্বর ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও থিয়েটার ব্যক্তিত্ব। খুব অল্প বয়সেই বাবার মৃত্যু হয়, ফলে পারিবারিক দায়িত্ব এসে পড়ে বোন লতা মঙ্গেশকরের কাঁধে। দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পদ্মবিভূষণ ও অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। আশা ভোসলের খ্যাতি শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, তিনি আন্তর্জাতিক মঞ্চেও পারফর্ম করেছেন এবং গ্র্যামি মনোনয়ন সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
আবারও ফিরছি দেশের খবরে। চট্টগ্রাম নগরী যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, শৃঙ্খলিত ও জনবান্ধব করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে 38টি ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও 7 থেকে 8টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর উত্তর কাটুলি ওয়ার্ডের নিউ মনসুরাবাদ এলাকায় ডিটি রোড ফুট ওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ তথ্য জানান। মেয়র বলেন, চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ সহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগর জুড়ে পরিকল্পিতভাবে এসব ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। তিনি জানান, প্রকল্পের আওতায় ইতিমধ্যে 4টি ফুট ওভার ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, 15টির কাজ চলমান রয়েছে এবং 17টির টেন্ডার প্রক্রিয়া চলমান আছে। এইসব ফুট ওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমে আসবে। সিটি মেয়র বলেন, নিউ মনসুরাবাদ এলাকার ফুট ওভার ব্রিজটি 1,56,36,000 টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এটি নির্মিত হলে দূরপাল্লা যাত্রী, স্থানীয় জনগণ এবং স্কুল কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে সহায়ক হবে। এবং 10 নং ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুট ওভার ব্রিজ। এখানে সবসময় অ্যাক্সিডেন্ট হয় এবং এখানে মানুষের পারাপারের জন্য অত্যন্ত সহায়ক এই ফুট ওভার ব্রিজটি। এই ধরনের ফুট ওভার ব্রিজ আমরা প্রায় 38টা ফুট ওভার ব্রিজ আমরা করছি। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও তাসমিয়া তাসনিম সহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। সপ্তাহের শুরুতে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,774.78, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.0063 ভাগ বেশি। এছাড়া সিএসএ 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,005.23, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.29 ভাগ বেশি। আজ 179টি কোম্পানির 87,42,316টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 54,90,000 টাকারও বেশি। এর মধ্যে 80টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 78টির কমেছে এবং 21টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানাচ্ছি। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 40 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 86 টাকা 71 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 70 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 143 টাকা 87 পয়সা, ব্রিটিশ পাউন্ড 165 টাকা 29 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 32 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 26 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 02 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 76 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 55 পয়সা, থাই বাথ 3 টাকা 77 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 31 পয়সা, চীনা ইউয়ান 17 টাকা 98 পয়সা। এবার যাচ্ছি খেলার খবরে। ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল ঘোষণা করা হয়। এই দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ এবং সহ অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। দলের অপর সদস্যরা হলেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন,
তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। আগামী 13 এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু 17 এপ্রিল। 19 তারিখ একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। 23 এপ্রিল তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। এবার যাচ্ছে আবহাওয়ার খবরে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 35 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 12 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 4টা 17 মিনিটে, ভাটা সকাল 10টা 31 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 4টা 39 মিনিটে এবং ভাটা রাত 10টা 35 মিনিটে।